নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। আমি এবারও কিছু বলতে পারলাম না। আশিক একটু থেমে বলল, তুই এখন আমার স্ত্রী। আমি না চাইলে তোকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। তবে হ্যাঁ, তোর এই মুখে আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসিস এই কথাটা যেন আর উচ্চারিত না হয়, নয়তো জানে মেরে ফেলবো এবার, হয় তোকে না হয় নিজেকে। আশিকের এবারের কথায় ওকে শক্ত করে ধরে রাখলাম। কত সময় কেটে গিয়েছে তার জানা নেই আমার। মা, পৃথিবীতে এক টুকরো স্বর্গের নাম মা। মা তো সেই যে 10 মাস একটা প্রাণকে নিজের অস্তিত্বে ধারণ করে অসহনীয় কষ্ট সহ্য করে পৃথিবীতে একটা নতুন জীবন নিয়ে আসে। কতগুলো মুখের হাসির কারণ হয় একজন মা। সেই মা যখন কষ্ট পায় তখন নিজেকে ভীষণ অসহায় মনে হয়, যেমনটা এখন আমার মনে হচ্ছে। আমি আমার মাকে সবচাইতে বেশি ভালোবাসি। সেই মায়ের দেওয়া কসমের কাছে দায়বদ্ধ আমি আশিকের মুখে আমাকে ওর সাথে যাওয়ার কথা শুনে রাগের সাথে কষ্টও পাই। তার বুঝতে অসুবিধা হয় না যে আশিক যা বলছে সত্যি বলেছে। আমি যেতে চেয়েছি তার সাথে। আর আম্মি যখন আমাকে নিতে রুমে আসে, মায়ের চোখে কাঠিন্যতা দেখি আমি, যা এর আগে আমার প্রতি কখনো দেখিনি আমি। আম্মি এসে আমার গালে খুব জোরে একটা চড় বসায়। এতটা বেহায়া কবে হলি তুই? আমাদের কাউকে কিছু না বলে আশিকের সাথে ওর ফ্ল্যাটে চলে গেলি, একটা রাত পার করে এলি ওখানে। এখন আবার একসাথে এসে বলছিস আমরা রাজি না হলে দেশ ছেড়ে চলে যাবি। কিছুদিন আগেও যার নামে নালিশের ঝুলি খুলে বসতিস, যাকে সব থেকে বেশি ঘৃণা করতিস, আজ তার জন্য আমাদের ছেড়ে চলে যেতে চাস? আমি আম্মিকে বিছানায় বসিয়ে বলি, আম্মি তুমি শান্ত হও প্লিজ। আশিক ওর ভুল বুঝতে পেরেছে, অনুতপ্ত। আমার কথায় সব সত্যি সবাইকে জানিয়েছে। তারপরও কি করে ক্ষমা না করি? আর আমার কোনো ক্ষতি করবে না তা যেমন আমি জানি, তেমন তুমিও জানো আম্মি। প্লিজ ক্ষমা করে দাও আশিককে। বাহ, এক রাতে এতটা উন্নতি! আমার মেয়ে এখন আমাকে বুঝাচ্ছে। তুই শুনে রাখ, তোর বাবা কখনোই মানবে না ওকে। তারপরও যদি ওর সাথে যেতে চাস তাহলে আর কখনোই তোর এই মাকেও দেখবি না তুই। আম্মি এসব কি বলছো তুমি? যা বলছি ঠিক বলছি। আমি চাই না তুই আশিকের কাছে যাস। তাহলে বিয়েটা কেন হতে দিয়েছিলে আম্মি? সবটা তো তুমি জানতে, বিশ্বাসও করেছিলে আমার কথা, তাহলে কেন সেদিন বাধা দাওনি? এবার আমার কথায় আম্মু চুপ হয়ে যায়, তবে তা কিছু সময়ের জন্য। তারপর আমার হাত তার মাথায় রেখে বলে, তোকে আমার কসম দিলাম, বাইরে যেয়ে সবাইকে এটাই বলবি তুই ডিভোর্স চাস, নয়তো আমার মরা মুখ দেখবি। আম্মি! চিৎকার করবি না। আমি চাই না তুই নিজের অস্তিত্ব হারাস, নিজেকে সস্তা বানিয়ে ফেলিস। আজ তোর আশিকের সাথে যাওয়ার মানে এটাই ওর সকল অন্যায় অবজ্ঞা করা, যা তুই করতে পারবি না। ওর তোকে পেতে হলে ঠিক ততটাই কষ্ট করতে হবে যতটা তুই পেয়েছিস, আর কষ্টটা তোদের ডিভোর্স থেকেই হবে। বলি আমি আমার হাত ধরে বাইরে নিয়ে আসে। আমার আর কোনো কথা শোনে না। আসার আগে আবারও তার কসমের কথা স্মরণ করিয়ে দেয়। অসহায় চোখে তাকিয়ে থাকি আমি। সবার সামনে আশিকের সাথে ডিভোর্স চাই বলা ছাড়া আমি আমার কাছে আর কোনো উপায় রাখিনি। আশিকের বুকের মাঝারে থেকে ডুকরে কেঁদে উঠলাম আমি। আজ আমার ছোট পুতুলটার জন্মদিন। পুতুলটা যে আজ কতটা আনন্দিত তা বলার বাহিরে। পাগলিটা অল্পতেই অনেক বেশি খুশি হয়। সামান্য কেক দেখে যে এতটা উচ্ছ্বাস প্রকাশ করে তার জন্য আর কি চাই। পুতুলটা আজ আরো 1 বছর বড় হয়ে গেল। হেই প্রজাপতি, তুই কি উইশ করেছিস আমার পুতুলটাকে? না করলে করে দে, রাগ করবে কিন্তু। আচ্ছা বাদ দে, তোর হয়ে না হয় আমি করে দেব। জানিস প্রজাপতি, মেয়েটা বড্ড অবুঝ, বুঝতেই চায় না আমার ভালোবাসাটা। কবে বুঝবে বলতো? জানিস, আজ পাগড়িটা মিষ্টি রঙের গাউন পরেছিল। এই রংটা ওকে এতটা মানাবে তা ভাবতেই পারিনি। আগে জানলে মিষ্টি রঙে মুড়িয়ে রাখতাম পাগলিটাকে। এত মিষ্টি কেন মেয়েটা? দেখলেই মনে হয় টুপ করে খেয়ে ফেলি। আজ 1 মাস হলো আশিক বাংলাদেশে নেই। আশিকের ডায়েরিটার একটি পাতার অংশ এটি। মানুষটার ভালোবাসা কতটা ছিল তা বুঝতে বড্ড দেরি করে ফেলেছি। আশিক বাইরে চলে যাওয়ার পূর্বে খুব সাবধানে তার ডায়েরিটা আমি রেখে দেই। মূলত সে রাতেই রেখেছিলাম, আমার কাছে যে রাতে তার বউ হয়ে গিয়েছিলাম তারই ফ্ল্যাটে, তবে তা লুকিয়ে। আমাকে নিয়ে লেখা তার গল্পটা জানার ইচ্ছে ছিল খুব, হয়তো সে জানতেও পারেনি। যখনই মন খারাপ থাকে ডায়েরিটা পড়তে ভালো লাগে আমার, নিমেষেই মনটা ভালো হয়ে যায়। অনেক কিছুই জেনেছি আমার সম্পর্কে যা আমি নিজেও জানি না। এতটা নিখুঁতভাবে কি করে দেখতো আমাকে মানুষটা। ক্লাস শেষ হয়েছে কিছুক্ষণ আগে।
হলরুমের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি মনি, হাসি ও তন্নির। ওরা ক্যান্টিনে গিয়েছে খাবার খেতে। আমার ভালো না লাগায় যাইনি আমি। প্রায় 15 মিনিট পার হয়ে যাওয়ার পর ওদের না আসতে দেখি সামনে যেতে চাই আমি, কিন্তু তখনই সামনে এসে বাধা দেয় আবির। আমার পথ আগলে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিলে? ক্যান্টিনের দিকে। খাবা কিছু? চলো আমি নিয়ে যাচ্ছি। আমি একাই যেতে পারবো, তোমার যাওয়ার দরকার নেই। আর আমি কিছু খাবো না। তাহলে আমার সাথে চলো, তোমাকে একটা জিনিস দেখানোর আছে। আমি আবিরকে বাধা দিয়ে বলি, তুমি যাও, আমার ভালো লাগছে না আবির। তবুও আবির আমার হাত ধরে টান দিয়ে বলল, আরে চলো তো। আবির আমার হাত ছাড়ো। অনেকটা রেগে গিয়ে বলি আমি, এসব হাত ধরাধরি কোনো কালই পছন্দ নয় আমার। তবে আশিক চলে যাওয়ার পর থেকে আবির আজকাল একটু বেশি কাছে আসার চেষ্টা করে। বেশ কয়েকবার মানা করা সত্ত্বেও শুনিনি। তবে ইদানিং আমার প্রতি আবিরের কেয়ার বেড়েছে। আমার সামান্য সমস্যার কথা শুনলেই হয়েছে, নাওয়া খাওয়া বাদ দিয়ে যেন আমার পিছনেই পড়ে থাকে। বন্ধুদের সাথে আড্ডাও কমে এসেছে তার। আমাকে বেশি সময় দেওয়ার চেষ্টা করে। তবু এসব অযথা মেলামেশা আমার পছন্দ নয়। আমার জোর আওয়াজে আশেপাশে বেশ কয়েকজন কিছু পলকের জন্য চেয়ে থাকে আমাদের দিকে। ততক্ষণে হাসি ওরাও চলে এসেছে। এসেই বলল, কি হয়েছে প্রিয়, রেগে আছিস কেন? ততক্ষণে আবির আমার হাত ছেড়ে দিয়ে বলল, আই এম সরি প্রিয়তা, প্লিজ রাগ করো না। আমি রাগী কণ্ঠে হাসিকে বললাম, কিছু হয়নি, চল তোরা। বলি ওদের নিয়ে বেরিয়ে এলাম। পিছনে ফিরে তাকানোর ইচ্ছে ছিল না আমার। ক্যাম্পাস থেকে বাইরে আসার সময় হাসি ওর বিভিন্ন উদ্ভুত কথায় আমাদের ভুলিয়ে রাখার চেষ্টা করলো। রিও আজ আসেনি। 2 দিন আগে খেলতে গিয়ে বাজেভাবে ব্যথা পেয়েছে, যার ফলস্বরূপ বেড রেস্ট নিতে বলা হয়েছে ওকে। সবাই মিলে ঠিক করা হলো ওকে একবার দেখে তারপর যে যার বাড়ি ফিরবো। বাইরে বেরিয়ে তনি বলল, আর কতদিন এভাবে থাকবি? যতদিন না তাকে তার প্রাপ্য শাস্তি বুঝিয়ে দিতে পারি ততদিন। তনি আবারও বলল, ফোন রিসিভ করেছিল? আমি ক্লান্ত গলায় বললাম, না। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সবার ভিতর থেকে। গধূলি বেলা, আমার আর মামুনির একটা প্রিয় সময়। এ সময়টা একান্ত আমাদের। সকল কাজ থেকে ছুটি নিয়ে আমি আর মামুনি গল্প করতে বসি। সারাদিনের সমস্ত কথা শেয়ার করি একে অপরের সাথে। আর আমাদের সঙ্গী হয় 2 কাপ গরম চা। চায়ের অভ্যাস মামুনির থাকলেও আমার ছিল না। তবে ইদানিং মামুনির পাল্লায় পড়ে অভ্যাসটা আমারও হয়েছে। মামুনির রুমের বারান্দায় বসে ব্যস্ত পাখিদের নিরে ফিরে দেখতে দেখতে চায়ের কাপে এক চুমুক দিয়ে মামুনি বলে উঠল, কথা হয়েছে ওর সাথে? না মামুনি। এতটা রাগ কেন করলো? কি করেছি সত্যি করে বলতো? মামুনি তুমিও। এমন সময় মামুনির ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে কাঙ্ক্ষিত মানুষটার নাম্বার দেখে বুক কেঁপে ওঠে। মামুনি মৃদু হেসে ফোনটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, যা কথা বলে আয়। আমিও আর কিছু না বলি ফোন নিয়ে আমাদের রুমে চলে আসি। রিসিভ করতেই চোখের সামনে ভেসে উঠল মানুষটার ক্লান্ত মুখটি। আমাকে দেখে দৃষ্টি সরিয়ে নেয়। আমি বলে উঠলাম, আর কতদিন রাগ করে থাকবা? 2 দিন তো হলো, এবার তো কথা বলো। দেখ প্রিয়তা, মাকে ফোনটা দে। তুই কেন ফোনটা রিসিভ করেছিস? মা কই? ঠিক আছে দিচ্ছি। আর ফোন দিবে না আমাকে, কখনোই না। বলে ফোনটা কাটতে নিলেই ওপাশ থেকে আশিক বলল, সাহস বেশি হয়েছে তাই না? এবার আসি, দেখবো কোথায় আছে এত সাহস। আমি মৃদু স্বরে হাসলাম। আশিক তা দেখে বলল, একদম হাসবি না, জানে মেরে ফেলবো। আমি হাসি চেপে ধরে বললাম, আসছো কবে? খুব শীঘ্রই। কলেজে গিয়েছিলি? ক্লাস কেমন চলছে? গিয়েছিলাম, আর সামনের মাসে এক্সাম। চিন্তা করিস না, তার আগেই চলে আসবো। এবার বেশ কিছুক্ষণ কথা বলে ফোন রেখে নিচে চলে আসি মামুনির কাছে। ততক্ষণে মামুনি রাতে রান্নার ব্যবস্থা করেছে। আমিও কিচেনে যেয়ে মামুনিকে সাহায্য করতে লাগলাম। গল্প কথায় রাতের রান্না শেষ করে ফ্রেশ হয়ে পুনমকে পড়াতে বসি আমি। পুনমকে পড়ানো শেষ হলে রাতের খাবার সবাই একসাথে খেয়ে যে যার রুমে চলে যাই। এক সময় প্রকৃতিতে নেমে আসি নীরবতা। এতগুলো বছর ধরে যে দিনটার অপেক্ষায় থেকেছি, প্রতিটা প্রহর গুনেছি, আজ সেই অপেক্ষার সমাপ্তি ঘটেছে। ছোট পুতুলটাকে আজ কনের সাজে সজ্জিত করা হয়েছে। কনের সাজে কাউকে এতটা মোহময়ী লাগে তা আগে জানা ছিল না আমার। মনে হচ্ছিল চোখের পলকে পুতুলটা বড় হয়ে গিয়েছে। কাজল কালো আঁকিতে যেন ভর করেছে রাজ্যের সব মায়া। এই মায়ার সাগরের অতল গহ্বরে প্রতিনিয়তই নিমজ্জিত হচ্ছি আমি। এতটা মায়া কি আসলেই থাকতে আছে কারো? না, নেই। তবে তা আমার প্রেয়সীর আছে। পুরোটাই মায়ায় জড়ানো আমার প্রেয়সী, যাকে ভালোবেসে মরতেও রাজি আমি। তার মিষ্টি কণ্ঠে যখন 3 অক্ষরের একটি শব্দ
পরপর 3 বার উচ্চারিত হলো। তখন মনে হচ্ছিল আমার ভালোবাসা সার্থক। আমার প্রেয়সী শুধুই আমার। ছোট পুতুলটা সারা জীবন আমার বুকের মাঝে নিজেকে লুকিয়ে রাখবে, আর আমি তাকে আগলে রাখবো সারা জীবন। তার মায়াভরা আখিতে পেতে দেব না কোনো কষ্টের ছোঁয়া। পৃথিবীর সমস্ত সুখ তাকে এনে দিতে না পারলেও তার ভাগ্যের সবটুকু সুখ তাকে দিব। আমি আর কিছু চাই না, শুধু আমার প্রেয়সীকে বলতে চাই, ও হে প্রেয়সী, ভালোবাসি। একবার নয়, বারবার, 1000 বার। গভীর রাত, প্রতিটা মানুষ ঘুমের রাজ্যে পাড়ি জমালেও কিছু রাত জাগা পাখির মতো জেগে আছি আমিও। আর আমার সঙ্গী আশিকের ডায়েরি। ডায়েরির প্রতিটা পাতায় রয়েছে আমার প্রতি তার সমস্ত অনুভূতি। এই ডায়েরি পড়েই জেনেছিলাম আশিকের সেদিনের বলা কথাগুলো মিথ্যা। আবার বিয়ে ভাঙার যে কারণ আশিক আমাকে এবং বাকিদের বলেছিল তা ছিল অসম্পূর্ণ। কিছুটা সত্য থাকলেও বেশিরভাগটাই ছিল মিথ্যা। এই ডায়েরির একটা পাতায় খুব সুন্দর করে লেখা ছিল 2 বছর আগের সেই রাতের কথা। জানিস প্রজাপতি, আজ একটা মজার ব্যাপার হয়েছে। তোকে সবসময় যে পুতুলটার গল্প বলি, সেই পুতুলটার নাকি বিয়ে ঠিক করা হয়েছে। অথচ আমি জানিই না। এটা ভাবিস না আমার সাথে হয়েছে, অন্য কারোর সাথে হয়েছে। যেই পুতুলটাকে ছোট থেকে ভালোবেসে আসলাম, সেই পুতুলটা নাকি অন্য কারো বুকের মাঝে নিজের লজ্জা লুকাবে। ভাবতে পারছিস? যাকে নিয়ে হাজারো স্বপ্ন সাজিয়েছি আমি, সে আমার স্বপ্ন ভেঙে অন্য কারো স্বপ্নচারিণী হবে। বুঝতেই পারলাম না কবে পুতুলটা এত বড় হয়ে গেল যে তাকে আমার কাছ থেকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমার ভালোবাসার মানুষটার উপর আমার আর কোনো অধিকার থাকবে না, তার উপর নাকি অন্য কারো অধিকার থাকবে। এই প্রজাপতি এমনটা হলে আমি বাঁচবো কি করে বলতে পারিস? ওকে ছাড়া নিঃশ্বাস নিব কি করে? আমার তো এখন এইসব ভাবতেই দম বন্ধ হয়ে আসছে। কি করে সইব ওকে অন্য কারোর সাথে? বল না রে প্রজাপতি, তুই কেন কথা বলতে পারিস না? হ্যাঁ, তাহলে ওকে বলতে পারতিস। জানিস পাগলিটা কখনোই নিজের বাবা মায়ের অবাধ্য হয় না। আচ্ছা, যদি পাগলিটা জানে যে তার আশিক ভাইয়া তাকে কতটা ভালোবাসে, কতটা পাগল তার জন্য, তাহলে কি সে তার বাবা মায়ের অবাধ্য হবে? আমি না আর কিছু ভাবতে পারছি না। আচ্ছা, যদি পাগলিটা অন্য কারোরই হবে, তাহলে আমার মনে এতটা জায়গা কেন দখল করে নিল? কেন? নিজের অজান্তেই চোখের কোণে এসে ভিড় করে কিছু নোনা পানি। কয়েক ফোঁটা চোখের কোণে বেয়ে ঝরে পড়ে। এটা ওই দিন লেখা যেদিন আশিক আমার বিয়ের কথা জেনেছিল। ঠিক কতটা ভালোবাসতো আমাকে তা হয়তো সে নিজেও জানতো না। কতটা কষ্ট পেয়েছিল তা একমাত্র সে আর সৃষ্টিকর্তা ব্যতীত অন্য কেউ হয়তো জানতে পারিনি। কিন্তু এখন বুঝতে পারছি তার ভালোবাসার গভীরতা। আজ থেকে 1.5 মাস আগের ঘটনা। তখন মাঝরাত, চারপাশে ছেয়ে আছে নিস্তব্ধতা। প্রকৃতি ধারণ করেছে শান্ত আর নির্মল রূপ। বাড়ির সবাই ঘুমের রাজ্যে পাড়ি জমালেও ঘুম ছিল না আমার চোখে। হয়তো আরো একটি মানব শরীরও জেগেছিল। সে আর কেউ নয়, আশিক। আমি যখন নরম তুলার বিছানায় শুয়ে ছটফট করছি, তখন আমার রুমের দরজা খোলার মৃদু আওয়াজ পাই, যা শান্ত প্রকৃতির ঝড় আওয়াজ তোলে। কেউ একজন দরজা ভেদ করে খুব সন্তর্পণে এগিয়ে আসে আমার নিকটে। একসময় তার হাতের কোমল ছোঁয়া পড়ে আমার মাথায়। ধীরে ধীরে স্পর্শ বৃদ্ধি পায়। বুঝতে বাকি থাকে না আম্মি এসেছে। আম্মির প্রতি সে সময় খুব বেশি অভিমান জমা ছিল মনে, তাই আমার মাথা থেকে আম্মির হাত সরিয়ে দিতে নেই। তখনই আম্মুর কিছু কথা শুনে থমকে যাই। আম্মি মৃদু কণ্ঠে বলে, মায়ের উপর রাগ হয়েছিস তাই না রে মা? কিন্তু বিশ্বাস কর, তোর মা যে নিরুপায়, আর কোনো উপায় যে নেই আমার কাছে। আমার সবচেয়ে বড় ধন তুই। তোকে বাঁচাতে যা করা লাগে সব করবো রে মা। প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও তোকে রক্ষা করবো রে। আম্মির কথা শেষ হতেই উঠে বসি আমি। আমাকে উঠতে দেখি কিছুটা হকচকিয়ে যায় আম্মি। আমি হয়তো ভেবেছিল আমি ঘুমিয়ে পড়েছি। আমি তাড়াতাড়ি চলে যেতে নিলে আমি আম্মির হাত ধরে নিই। আম্মিকে বিছানায় বসিয়ে বলি, আমাকে বাঁচাতে মানে কি আম্মি? কে মারবে আমাকে? কার থেকে ভয় পাচ্ছ তুমি? কি সব বলছিস প্রিয়? তোকে আবার কে মারবে? উল্টাপাল্টা শুনেছিস তুই। উল্টো পাল্টা শুনিনি আম্মি, ঠিকই শুনেছি। প্লিজ আম্মি, সত্যিটা বলো। আমাকে কসম দিয়ে তুমি আটকে রেখেছো কেন আম্মি? দেখ প্রিয়, বাড়াবাড়ি করিস না, চুপচাপ ঘুমিয়ে পড়। আর কাল ডিভোর্স পেপার আসলে তাতে সুন্দর মতো সাইন করে দিবি। কোনোরূপ পাগলামি করবি না। বলি আমি চলে যেতে নিলে আমি বললাম, আশিক ডিভোর্স হতে দেবে না আম্মি, কিছুতেই হতে দেবে না। দিতে হবে ওকে। দেখ প্রিয়তা, মা আমার, পাগলামি করিস না। তুই না আমার লক্ষ্মী মেয়ে, আমার সব কথা শুনিস। তাহলে এখন এমন কেন করছিস? আমি আমার এক মেয়েকে হারিয়েছি, তোকে হারাতে পারবো না রে মা। মায়ের শেষ কথায় অবাক হয়েছিলাম আমি, কারণ আমার জানা মতে আমার কোনো বোন কখনোই ছিল না। তাহলে আম্মি কথা কেন বলল? আম্মিকে বললাম,
আরেক মেয়ে মানে কি আম্মি? আমার আর কোনো বোন ছিল? আমি হয়তো তখন বুঝতে পেরেছিল কথা বলতে গিয়ে গোপনীয় কথা বলে ফেলেছে। আমি কথা ঘোরাতে আমতা আমতা করে বলল, কি সব বলছিস? কিসের বোন? ভুলভাল বলছিস। বলেই চলে যেতে নিলে আমি আম্মুকে আটকাই। আম্মি, সত্যি করে বলো তো, কে মারবে আমাকে? আর আমার বোনের কি হয়েছিল? আমি কিছু বলতে পারবো না, ছাড় আমায়। বলতে তো তোমায় হবে মামি। হঠাৎ আগত কণ্ঠে আমি আর আম্মি দরজার দিকে তাকাই। আশিক ভেতরে প্রবেশ করছে। ভিতরে প্রবেশ করে সতর্কতার সাথে দরজা বন্ধ করে এগিয়ে আসে আমাদের দিকে। এসে আম্মির হাত নিজের দু হাতের মুঠোয় নিয়ে বলল, আমি তোমাদের সব কথা শুনেছি মামি, কিন্তু বুঝতে পারছি না কি এমন কারণ আছে যার জন্য তুমি ভয় পাচ্ছ। কে মারবে প্রিয়তাকে? কারো এতটা সাহস হবে না যে এই পরিবারের মেয়েদের দিকে চোখ তুলে তাকাবে, আর তো সেখানে প্রিয়তাকে আঘাত করা। তাহলে কেন ভয় পাচ্ছ মামি? কেন নিজের কসমের বেড়াজালে ওকে আবদ্ধ করছো? যদি আমার উপর রেগে থাকো তাহলে আমাকে শাস্তি দাও। কেন দুজনকে শাস্তি দিচ্ছ? আর মামি, আরেক মেয়ে মানে কি? প্রিয়তাই তো তোমার একমাত্র মেয়ে, তাহলে আরেক মেয়ে কোথা থেকে আসলো? আর সে হারিয়ে গেল কি করে? প্লিজ মামি বলো আমাদের। এই তোমাকে ছুঁয়ে কথা দিলাম, প্রিয়তার উপর কোনো রকম আঘাত আসতে দিব না মামি। ওর শরীরে কোনো আঘাত লাগার আগে তা আমার উপর নিয়ে নিব, বিশ্বাস করো আমায়। আশিকের কথা শেষ হতেই নিঃশব্দে কাঁদতে থাকে আমার আম্মি। খুব কম সময় আমি আমার আম্মিকে কাঁদতে দেখেছি। আম্মিকে শক্ত করে জড়িয়ে ধরি আমি। আম্মি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, জানিসই তো তোরা, বাবা মাকে ছোটবেলায় হারিয়েছিলাম আমি। যে চাচা চাচি আয়রা বলতে পাগল ছিল, তারাই বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তিতে জোর করে ভাগ বসালেন আর আমাকে বের করে দিলেন। ঠাই হলো মামা বাড়িতে। সেখানেও থেকে দুবেলা ভাতের সাথে কিছু কটু কথাও গিলতাম। স্কুলের পড়া তো আগেই বাদ হয়ে গিয়েছিল। এর মাঝে তোর দাদা আমাকে তোর বাবার জন্য দেখতে এলেন। বয়স কম ছিল আমার, সেই সাথে সৌন্দর্য থাকার কারণে তারা পছন্দ করে। আর মামা মামিকেও আর আমার বোঝা বইতে হবে না, তাই তারাও রাজি হয়ে গেল। বিয়ের 3 মাসের মাথায় নিচের ভিতর প্রাণের অস্তিত্ব টের পেলাম। তখন তোর বাবা খুব খুশি ছিল। বজ্রাকে হলেও সে সময় আমার খুব খেয়াল রাখতো। কিন্তু বিপত্তি বাঁধলো যখন পরীক্ষা করার পর জানতে পারি সেই ছোট প্রাণটা ছেলে নয়, বরং মেয়ে। তখন শুরু হয় তার পরিবর্তন। এর মাঝে একদিন এসে বলল, তৈরি হয়ে নাও, চেকআপের জন্য যেতে হবে। আমিও কিছু না ভেবে তৈরি হয়ে নিলাম। হাসপাতালে যাওয়ার পর চেকআপের আগে তোর বাবা আমাকে পানি খেতে দেয়, আর সেটা খাওয়াই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তাতে ঘুমের ওষুধ দেওয়া ছিল, যার ফলে চেকআপ করার সময় ঘুমিয়ে যাই আমি। আর যখন ঘুম থেকে উঠি তখন নিজের ভিতর খালি খালি লাগে। বুঝতে পারি সব শেষ হয়ে গিয়েছে। তখন থেকে তোর বাবার প্রতি রাগ ছিল আমার। সবকিছু ছেড়ে ছুড়ে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু কোথায় যাব বল? যাওয়ার জায়গা যে ছিল না, তাই বাধ্য হয়ে থেকে যাই। এরপর কেটে যায় আর 5 মাস। সে সময় আবারও নিজের ভিতর প্রাণের অস্তিত্ব টের পাই। তুই এসেছিলে। এবারও পরীক্ষা যখন দেখলো মেয়ে, তখন তোকেও মেরে ফেলতে চেয়েছিল। অনেক কাকুতি মিনতি করার পর শুনেছিল আমার কথা। তুই যখন জন্ম নিলি ভয় হতো আমার। আমি তো অসুস্থ হয়ে পড়েছিলাম, তোর খেয়াল রাখতে পারতাম না। রাতে 2 চোখের পাতা এক করতে পারতাম না। ভয় হতো, বারবার মনে হতো এই বুঝি তোকে মেরে ফেললো। কিন্তু সে সময় তোর মামনি তোকে সামলালো, নিজের মেয়ের মতো সবসময় তোর যত্ন নিত। একটু থেমে আশিকের দিকে তাকিয়ে বলল, সেই সাথে ছিলি তুই আশিক। মাত্র 7 বছর বয়স তখন তোর, তবুও কত সুন্দর করে প্রিয়তার খেয়াল রাখতিস, যেন একটা পুতুল ছিল তোর কাছেও। যত দিন গিয়েছে তোর ভালোবাসা বেড়েছে প্রিয়তার প্রতি। ওর সামান্য আঘাতে অস্থির হয়ে পড়তিস তুই। এত কিছু করার পর তোর উপর রাগ করে থাকি কি করে? তুই যে অজান্তে আমার মেয়েটার আরো একটা বিপদ হওয়ার হাত থেকে বাঁচিয়েছিলিস। আমি সব কথা আমার নীরব শ্রোতার মতো শুনছিলাম। এর মাঝে কখন যে আমাদের দুজনের চোখ ভিজে গিয়েছে তা টের পাইনি আমরা কেউই। আশিক বলল, কোন বিপদ মামি? কিসের কথা বলছো তুমি? আমি তখন আমাকে উদ্দেশ্য করে বলল, তোর মনে আছে প্রিয়, একবার স্কুল থেকে কাঁদতে কাঁদতে বাসায় এসেছিলি। সে কি কান্না তোর! তোকে কান্নার কারণ জিজ্ঞেস করলে বলেছিলি একটা ছেলে তোকে বাজে কথা বলেছে, অন্য মেয়েদের সাথেও বাজে ব্যবহার করেছে, মেয়েদের ওড়না নিয়েও টানাটানি করেছিল। সে আর কেউ নয়, রায়ান, যার সাথে তোর বাবা তোর বিয়ে ঠিক করেছিল। সবটাই জানতো তোর বাবা, তবুও জেনে শুনে তোকে ওখানে দিতে চেয়েছিল। এবারের কারো সাহস নেই তোর বাবা চাচুর উপর কথা বলার, তাই আশিকের সেদিনের কথাও কেউ শুনেনি। তোর বাবা সবসময় চাইতেন তার একটা ছেলে হোক, কিন্তু জন্ম নিলি তুই। তোর জন্মের পর তোর বাবা তোকে খুব ভালোবাসতেন,
কিন্তু তোর জন্মের পর 5টি বছর কেটে যাওয়ার পরও যখন আমি আর কনসিভ করতে পারলাম না, তখন তোর বাবার চিন্তা হয়। আমাকে ডাক্তার দেখালে জানা যায় আমি আর কখনোই সন্তান ধারণ করতে পারবো না। তখন জানায় তোকে জন্ম দেওয়ার সময় আমার অসুস্থতার আরও একটি কারণ ছিল। আমি পরবর্তী সন্তান ধারণের ক্ষমতা হারিয়ে ফেলেছি। সেই থেকেই তোর বাবার রাগ আমার আর তোর উপর। তোর বাবা তার বন্ধুর ছেলে রায়নের সাথে তোর বিয়ে ঠিক করেছিল শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। ওনারা শুধু যে বন্ধু ছিল তা নয়, বরং ছিল ব্যবসায়ের অংশীদার, যার ফলস্বরূপ বড় একটা প্রজেক্ট পেতে চলেছিল তোর বাবা, সেটাও তোরা রায়নের বিয়ের মাধ্যমে। তাই তো সবকিছু ঠিক করার পর তোর বাবা বাসায় জানায়। আমাকে কিছু বলার সুযোগ পর্যন্ত দেননি, আর পরিবারের বাকিরাও তার উপর কথা বলেন না, তাই তারাও মত দিয়ে দেয়। তোর পরীক্ষা শেষ হওয়ার 1 সপ্তাহ পরই রায়নের সাথে তোর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আশিকের কারণে তা হয়নি। ওই মিথ্যা বদনামে তারা ভেঙে দেয় তাদের ছেলের সাথে তোর বিয়ে। তারা কোনো ধর্ষিতা মেয়েকে নিজের বাড়ির বউ করতে রাজে না। ফলে তোর বাবার কাছ থেকেও প্রজেক্টে হাতছাড়া হয়ে যায়। তোর বাবার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেয় তারা, যার ফলস্বরূপ বিশাল বড় ক্ষতি হয় তোর বাবার ব্যবসার, যার জন্য তার রাগ তোর উপর আরো বেড়ে যায়। তাই তো সেদিন তোর বাবা তোর গায়ে হাত পর্যন্ত উঠিয়েছিল, তোর জন্য সব হারানোই। তোর একটি কথাও সেদিন তার কাছে বিশ্বাসযোগ্য ছিল না। আর যখন জানতে পারলো এত কিছু হয়েছিল আশিকের জন্য, তখন তোর উপর জমানোর সমস্ত রাগ গিয়ে পড়লো আশিকের উপর। তাই সেদিন সবটা জানার পর পুরনো সমস্ত ক্ষতির কারণ আশিক কি করে, তা থেকেই তোদের ডিভোর্সের কথা ওঠে। আমি এক্ষেত্রে বাধা দিলে অত্যন্ত কঠোর কণ্ঠে তোর বাবা বলেছিল, হয় ওদের ডিভোর্স হবে এবং তোমার মেয়ে তোমার কোলে থাকবে, নয়তো তোমাকে আমি তালাক দেব আর তোমার মেয়েকে মেরে ফেলবো। আর তুমি খুব ভালো করেই জানো আমি যা বলি তাই করি। তোমার ওই মেয়েকে মারতে আমার হাত একটুও কাঁপবে না, তাই যে কোনো একটা বেছে নাও। এর আগেও তোর বাবার নির্মমতার শিকার আরো একজন হয়েছিল, সে হলো তোর ছোট ফুফি। তাকে দেখিসনি তুই? তোর ছোট ফুফি আমাদের এলাকার একটি ছেলেকে ভালোবাসতো, কিন্তু তোর দাদা ছোট ফুফির বিয়ে অন্যত্র ঠিক করে। তাতে তোর ছোট ফুফি রাজি হয় না এবং সবাইকে তার পছন্দের কথা জানায়। রাগে ফেটে পড়ে তোর দাদা, বড় চাচ্চু আর তোর বাবা। নিজের সম্মান রক্ষা করতে ফুফিকে মেরে ফেলে। খুবই নির্মম মৃত্যু হয়েছিল তোর ছোট ফুফির, অথচ সবাই জানে তোর ফুফি দুর্ঘটনায় মারা গিয়েছে। সেটা বাড়ির বড়রা জানলেও জানা ছিল না তোদের। তাই আমার ভয় ছিল সত্যি যদি তোকে মেরে ফেলে। সেজন্য বাধ্য হয়েই আমি তোকে দিয়ে ডিভোর্সের কথা বলে, নিজের সংসার বাঁচাতে নয়, বরং তোমাকে বাঁচিয়ে রাখতে আমার কঠিন রূপ ছিল তোর প্রতি। সব শোনার পর বলার মতো কিছু ছিল না আমাদের। আশিকও চুপ করে শুনছিল। যে মামাকে সব সময় সম্মান করে এসেছে, সেই মামার এই রূপ হয়তো তার বিশ্বাস হচ্ছিল না। নিচু কণ্ঠে আশিক বলল, মামা এরকম করতে পারে বিশ্বাস হয় না। নিজের মেয়েকে কিভাবে মারার কথা ভাবতে পারে? আর তুমি এত কিছু কি করে সহ্য করছো মামি? আমি তার ছেলের হাসি হেসে বললেন, কি করব বল, এছাড়ার কোনো উপায় নেই যে আমার। একটু থেমে আমি আমাদের দুজনকে উদ্দেশ্য করে বলল, সব তো শুনলি, এবার আর কোনো পাগলামি করিস না। ডিভোর্স এখন তোদের দুজনের জন্যই মঙ্গল, নয়তো কি হবে আমি তা আর ভাবতে চাই না। এসব জানার পর তো প্রিয়তাকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না মামি। আশিকের কথা শুনে আমি ওর দিকে তাকিয়ে রইল। আশিক আবারও বলল, হ্যাঁ মামি, আমি কখনোই ওকে ডিভোর্স দিব না মামি। ওর জন্মের পর যেন একটা ছোট পুতুলের মতো খেয়াল রেখেছিলাম ওর, তেমনি এখনও রাখবো। মামার সম্পর্কে আজ যা জানলাম, তারপর তোকে এখানে রাখার কোনো প্রশ্নই আসে না। মামা নিজের স্বার্থের জন্য প্রিয়তাকে নিয়ে যে কি করবে তা ভাবতে পারছি না। কিন্তু আম্মির কথা কেটে আশিক বলল, কোনো কিন্তু নয় মামি, প্রিয়তার কোনো ক্ষতি আমি হতে দিব না, কথা দিচ্ছি তোমাকে। তুমি শুধু তোমার দেওয়া কসম প্রিয়তার উপর থেকে উঠিয়ে নাও। আশিকের কথায় ভরসা পায় আম্মি। আমার উপর থেকে উঠিয়ে নেয় তার কসম। পরের দিন সকালে খুব ঝামেলা হয়। ডিভোর্সের জন্য অস্বীকার করলে বাবা আমার গায়ে হাত তোলে। দ্বিতীয়বার আমাকে আঘাত করতে গেলে আমার ঢাল হয়ে থাকে আশিক। ফলে বাবা আমার সাথে আর তার কোনো সম্পর্ক নেই বলে জানায়। সেখান থেকে চলে আসি আমরা। মামনি আর ফুপা আমাদের সাথে চলে আসে। এখানে আসার পর মামনি আশিকের উপর রেগে থাকে খুব, তবুও তা খুব একটা প্রকাশ করে না। 1 সপ্তাহ কেটে যায় এভাবেই। এর মাঝে একদিন আশিকের ফোন আসে তার অফিস থেকে। মাস 2 জন্য তাকে বাইরে যেতে হবে। আশিক যেতে না চাইলেও আমি তাকে যেতে বলি। তবে যাওয়ার আগে আমাকে আবিরের সম্পর্কে বেশ কিছু বিষয় জানিয়ে যায়, আর সেই সাথে সতর্ক করে রেখে যায়। আশিকের কথা মানতেই এখনো আবিরের সাথে কথা বলি আমি, কারণ যা বলেছে
তারপর আশিকের এখানে অনুপস্থিতি আমার জন্য বিপজ্জনক। তবে 2 দিন আগে আশিক জানতে পেরেছে তার ডায়েরি আমার কাছে, ফলে রেগে যায় আমার উপর। 2 দিন আমার সাথে কথা বলে না। তবে আশিকের এখান থেকে যাওয়ার পর মামুনির রাগ পড়ে গেছে, কারণ মামুনিও সব সত্যিটা জানতে পারে। সেই সাথে মামুনির কাছে শুনেছিলাম ছোট ফুপির কাহিনী। ফোনের রিংটংয়ের শব্দে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসি। মেসেজ এসেছে। মেসেজের প্রেরক আর কেউ নয়, আশিকই। ছোট বার্তায় লিখেছে, ঘুমিয়ে পড়ো, রাত জাগা আমার পছন্দ নয়। এই ছোট কথাটাই আমার মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট। যে মানুষটার আমার রাত জাগা পছন্দ নয়, অথচ সেই মানুষটাই রাতের পর রাত জেগে তার গল্পে আমাকে সাজিয়েছে। ফোনটা পাশে রেখে চোখ বুঝে শুয়ে পড়ি। একসময় পাড়ি জমাই ঘুমের রাজ্যে। দেখতে দেখতে কেটে গেল আরো 2 সপ্তাহ। আজ আশিক দেশে ফেরার দিন, সব থেকে খুশির দিন আমার জন্য। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে অপেক্ষার পালা শেষ। পুরো ব্যস্ত আমি আজ। আশিকের পছন্দের খাবার রান্না করেছি নিজ হাতে, মামুনিও হেল্প করেছে। আর সময় যেন কাটছেই না, তবুও অপেক্ষার পালা শেষ হয়। আমারও হলো। বিকেল পেরিয়ে সন্ধ্যার আবাস আসতেই প্রিয় মানুষটার দর্শন পেলাম। তার ক্লান্ত মুখের দিকে তাকাতেই সারাদিনের ক্লান্তি নিমিষেই হারিয়ে গেল। তবে তার সামনে যাওয়ার সাহস হচ্ছিল না আমার। কেমন যেন এক অদ্ভুত অনুভূতি, যা বলে বোঝানোর মতো নয়। আড়াল থেকে দেখতে চেয়েছিলাম মানুষটাকে। এক সময় তার দৃষ্টিতে আবদ্ধ হই আমি। চোখে চোখ পড়তেই নিজেকে লুকিয়ে নিই, তবে তার ওষ্ঠদ্বয়ের মৃদু হাসি নজর এড়ায় না। কোনো মতে সেখান থেকে পালিয়ে নিজের রুমে চলে আসি। বুকের মাঝে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হলো, যা এর আগে কখনো হয়েছে বলে মনে হয় না। গেট খোলার আওয়াজে বুঝতে পারি আশিক রুমে এসেছে। সে রুমে আসতেই আমি চলে যেতে নেই, তবে তা আর হয় না। হাত ধরে এক টানে নিজের কাছে নিয়ে আসে। হঠাৎ এমন হয়, ঘাবড়ে যাই আমি, লুটিয়ে পড়ি তার বুকের মাঝে। নিজেকে ছাড়িয়ে নিতে গেলে মানুষটা তার শক্ত বন্ধনে আবদ্ধ করে নেয় আমাকে। মৃদু কণ্ঠে বলে ওঠে, আমার থেকে পালিয়ে বেড়াচ্ছিস কেন? কই পালাচ্ছি? আমতা আমতা করে জবাব দিই আমি। আশিক তার চোখে দুষ্টুমির হাসি হেসে বলল, তাহলে লুকাচ্ছিস কেন নিজেকে? আর লজ্জা পাচ্ছিস কেন? ধ্যাত, কিসব বলো না তুমি, ছাড়ো তো। বলি আশিকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজের রুম থেকে বেরিয়ে আসি। আসার সময় তার উচ্চ শব্দের হাসির আওয়াজ হৃদয় মাঝারে ঝংকার তোলে। বাইরে এসে সোজা চলে যাই রান্নাঘরে। বুকে হাত দিয়ে হাঁপাতে থাকি। কেন এমন হচ্ছে আমার সাথে? মানুষটা তো আর নতুন নয়, তাহলে? এইভাবে হাঁপাচ্ছিস কেন তুই? কথায় চমকে উঠি। খেয়াল করিনি মামুনি যে এখানে। এখন মামুনি আমাকে কি ভাবছে কে জানি। কোনো মতে বলি, তাড়াতাড়ি নেমেছি তো তাই। বলি রান্নাঘর থেকে বেরিয়ে আসি। আর চোখে পিছনে তাকাতেই দেখতে পেলাম মামুনি মিটমিট করে হাসছে। আমি আর কিছু না বলি পুনমের কাছে চলে যাই। মাঝরাত, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় এখন 3টারও বেশি। শীতের আগমনী সুর আসতেই চারপাশে মৃদু শীতলতায় ছেয়ে গিয়েছে। সারাদিন গরম ভাব থাকলেও রাত নামতেই প্রকৃতিতে নেমে আসে শীতের ঠান্ডা আবহাওয়া। এরই মাঝে হঠাৎ করেই ঘুম ভেঙে যায় আমার। ভালো করে চোখ মেলে তাকাতেই দেখতে পেলাম একজোড়া গভীর দৃষ্টিতে আবদ্ধ আমি। তার চোখের দিকে তাকানো যায় না। অদ্ভুত শিহরণ বয়ে যায় রন্ধ্রে রন্ধ্রে। নিজেকে আশিকের বুকের মাঝে লুকিয়ে নিলাম, যেন মানুষটা আমায় দেখতে না পারে। মানুষটা তার ওষ্ঠদ্বয়ের উষ্ণ পরশ আঁকে আমার ললাটে। দিশেহারা হই আমি। আরো বেশি করে গুটিয়ে নিই নিজেকে। সূর্যের সোনালি আলোয় ঝলমল করে ওঠে প্রকৃতি। শীতের আগমনী বার্তাকে টেক্কা দিয়ে রবি নিজের উত্তাপে ধরণীতে ছড়িয়ে দিতে থাকে উষ্ণতা। পাখিদের কলকাকলিতে মুখরিত হয় চারপাশ। কর্মব্যস্ত মানুষ ছুটে চলে তাদের নিজ নিজ গন্তব্যে। আর আমাদের সারা বাড়িতে ছোটাছুটি করে চলেছে আমাদের ছোট্ট বার্তা। আমার কাছে সে পাখির মতো চঞ্চল হলেও আশিকের কাছে সে ফুলের মতো স্নিগ্ধ আর পবিত্র। মানুষটার প্রাণ আমাদের পুনম। ওকে স্কুলের জন্য রেডি করতে প্রতিদিন সকালে আমাকে ওর পেছনে ছুটতে হয়। 1 মিনিটও স্থির হয় না। প্রায় 1 ঘন্টা ওর পিছনে ব্যয় করার পর রেডি করাতে পারি। ওকে রেডি করি, নিজে তৈরি হয়ে নেই। আগের মতোই আশিক আমাদের ড্রপ করে দিবে। মামুনির থেকে বিদায় নিয়ে আমরা রওনা দিই। প্রথমে প্রণমকে স্কুলে দিয়ে তারপর আমাকে নিয়ে যায়। ক্যাম্পাসের সামনে এসে আমাকে নামিয়ে দেয়। সেই সাথে আশিকও নেমে আসে। ক্যাম্পাসের বাইরে অপেক্ষা করছে হাসি, মুনিয়া, তনি আর রিয়ন। সেদিকে এগিয়ে যাই আমরা দুজন। আশিককে দেখে হাসি ফুটে উঠল সবার মুখে। বিভিন্ন কথাবার্তায় পার হয় বেশ কিছু সময়। তারপর সবার থেকে বিদায় নিয়ে আশিক চলে যায়। আর আমরাও ক্লাসে চলে যাই। ক্লাস শেষ করে বাহিরে আসতেই দেখলাম আবির গেটের বাইরে পায়চারি করছে। আমাদের দেখে এগিয়ে আসে। এসে বলল, এসব কি প্রিয়তা? তোমাদের না ডিভোর্স হওয়ার কথা? তাহলে এখনো কেন ওই অমানুষটা তোমার সাথে?
আবিরের কথা শেষ হতেই খুব জোরে থাপ্পড় মারলাম ওকে। যথাসম্ভব নিজের রাগ চেপে বললাম, অমানুষ আশিক নয়, অমানুষ তুমি। আমার কথা আর থাপ্পড়ে বিস্মিত হয়ে তাকিয়ে থাকে আবির, কিন্তু পরক্ষণেই চোখে মুখে ধরা দেয় রাগ ভাব। তবে তা খুব সাবধানে এড়িয়ে যায়। আশেপাশে চোখ বুলিয়ে সবার প্রতিক্রিয়া দেখে নেয়, যা দেখে হাসি পায় আমার। নিজের গালে হাত রেখে বলে, মাথা কি পুরোটাই গেছে তোমার? তুমি আমাকে মারছো? তোমার আশিককে মারা উচিত, তা না করে আমাকে। কি করেছি আমি? শুধু তো তোমাকে ভালোবেসেছি, আর তো কিছু না। আবিরের কথা শেষ হতে আমি তাচ্ছিল্যের স্বরে হেসে বললাম, ভালোবাসা? লজ্জা করে না এই কথাটা বলতে? তোমার মতো ছেলেরা কখনোই কাউকে ভালোবাসতে পারে না, পারে শুধু মেয়েদের মন নিয়ে খেলা করতে। আর তাছাড়া তোমাদের কাছে তো মেয়েদের অনুভূতির কোনো মূল্যই নেই। তোমরা তো মেয়েদের শরীরটা দেখো, নিজেদের কামনার সঙ্গী মনে করো, এছাড়া তো আর কিছু না, যেমনটা আমাকে করতে চেয়েছিলে। এসব কি বলছো প্রিয়তা? পাগল হয়ে গেছো তুমি? নিশ্চয়ই তোমার ওই ভাই তোমাকে আমার বিরুদ্ধে বলেছে, তাই না? তুমি কি করে আমাকে এমন ভাবতে পারো? কেন নিজের বন্ধুদের সাথে বাজি ধরে আমার সাথে অভিনয় করনি? কলেজ প্রোগ্রামের দিন নিজের বন্ধুদের দিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করে নিজেই তার থেকে বের করে এনে আমার সামনে ভালো সাজনি? অস্বীকার করতে পারবে আমাকে নিজের কামনা? ছি, বলতেও বাচ্ছে। ঘৃণা হচ্ছে নিজের প্রতি, যে তোমাকে বিশ্বাস করেছিলাম, নিজের একজন বন্ধু মনে করতাম, ভাবতাম তোমায় ভালোবাসি আমি। এসবের জন্য নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছা হয়। আর কতগুলো মেয়ের জীবন নষ্ট করবে তুমি? কম মেয়ের জীবন নিয়ে তো আর খেলোনি, আর কত? আমার কথা শেষ হতেই আবির আবারও নিজের সাফাই দিয়ে বলতে লাগলো, দেখো প্রিয়, তোমার কোথাও ভুল হচ্ছে। যা ভাবছো তার কোনোটাই সত্যি না। আমি এরকম কিছু করিনি, বিশ্বাস করো। আমি হে আবির, এতদিন এত কষ্ট করে কি লাভ হলো বলো তো? সেই তো পাখি অন্য খাঁচে বন্দি হয়ে গেল, তোর তো কোনো পাত্তাই রইল না। কেউ একজন বলে উঠল। তার কথায় প্রতি উত্তরে অন্য একজন বললেও, আসলেই আবির, এবারের বাজিটা বোধহয় হারতে চলেছিস তুই, বলেই হেসে উঠল সবাই। তাহলে তোরা এখনো আবিরকে চিনলি না? আবির কখনো কোনো বাজিতে হারেনি, আর আগেও হারবে না। প্রিয়তাকে তো আমার বেডে আনবই, আজ হোক বা কাল, ওকে আসতেই হবে। আবিরের কথা শেষ হতেই অন্য কারো কণ্ঠ শোনা গেল, আর কি করে আনবি বলতো? বিয়ে তো হয়ে গেল ওর। তাতে কি হয়েছে? আমি প্রিয়তার সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করেছি যে ও ভাবছে আমি ওকে এতটাই ভালোবাসি, ওর জন্য নিজের জীবন দিতেও রাজি। প্রিয়তা বড্ড ইমোশনাল, বুঝলি? একটুতেই দুর্বল হয়ে পড়ে। দেখা যাক, তবে এবার কিন্তু আমাদেরও ভাগ দিতে হবে। একা একা খেলে চলবে না কিন্তু। শেয়ার বলতে বেচারি ধর্ষিতা না হয়েও তার বোঝা বয়ে বেড়াচ্ছে। এবার তা সত্যি সত্যি হবে। শোনা গেল উচ্চস্বরে কিছু নোংরা হাসির আওয়াজ। একটা ভয়েস রেকর্ড ছিল এটা, যা শোনার পর আর কিছুই বলার থাকলো না আবিরের। তার কথা সেখানেই আটকে গেল। তবে বের হয়ে এলো তার আসল রূপ, যা সব সময় লুকিয়ে রেখেছিল আমার থেকে। ও, তাহলে সব জেনে গেছিস? ভালোই হলো, আর নাটক করতে হবে না। আমিও বোর হয়ে গেছি এক নাটক করে করে। হ্যাঁ, সবটাই আমিই করেছি। এরকম বাজি প্রায় প্রায় ধরি আমরা। তোকে নিয়েও বাজি ধরে ওরা। তাই প্রোগ্রামের দিন অন্ধকারের সুযোগ নিয়ে আমার বন্ধুদেরই বলেছিলাম তোর উপর আক্রমণ করতে, যাতে তোকে সেখান থেকে সেভ করে তোর কাছাকাছি আসতে পারি। আর হলোও তাই। তুই আমার কাছে শুধুমাত্র আমার বেড পার্টনার হওয়ার যোগ্য, আমার ভালোবাসার না। আবিরের কথা শেষ হতেই আমি আবিরের গালে আরো একটা থাপ্পড় মারলাম। এবার আবির আমাকে মারতে নিলেই চোখ বুঝে নেই, কিন্তু কিছুক্ষণ পার হওয়ার পরও কোনোরূপ আঘাত না পাওয়ায় চোখ মেলে তাকাই। প্রথমেই চোখ যায় আশিকের উপর। আমার দিকে উঠানো আবিরের হাত শক্ত করে ধরে আছে মানুষটা। হাত মোচড় দিতেই মৃদু আর্তনাদ করে ওঠে আবির। আশিক বলল, জন্ম থেকেই প্রতিটা বিপদে ওর ঢাল হয়ে থেকেছি আমি। কোনো আঘাত ওর শরীরকে স্পর্শ করতে দেয়নি। ওকে কেউ সামান্য আঘাত করলে তার অবস্থা এমন করেছি যে দ্বিতীয়বার ওর দিকে চোখ তুলে তাকানোর সাহস হয়নি। আর সেখানে তুই আমার প্রিয়তার এত বড় ক্ষতি করতে চেয়েছিলি, সেটা জেনেও চুপ ছিলাম, শুধুমাত্র সঠিক সময়ের জন্য। আর আজ তুই ওকে আঘাত করতে নিয়েছিলি। বলি আরো শক্ত করে মোচড় দেয়। আবির চোখ মুখ তখন দেখার মতো ছিল। আমি আশিককে ছাড়িয়ে নেই। আশিক ওর হাত ছেড়ে বলল, এরপর যদি প্রিয়তার আশেপাশেও তোকে দেখেছি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর প্রিয়তার ক্ষতি করার কথা স্বপ্নেও ভাবতে যাইস না, তাহলে সেখানেই মরবি। মনে রাখিস, যতদিন আমি বেঁচে আছি ততদিন প্রিয়তার গায়ে কোনো রকম আঘাত আমি লাগতে দিব না। আশিকের কথা শেষ হতেই আমার হাত ধরে নিয়ে আসে। বাকিদের বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসি আমরা।
গাড়ি চলতে শুরু করলে চোখ বুঝে সিটে মাথা এলিয়ে দেই। আবিরের ব্যাপারে এসব কথা আশিক আমাকে জানিয়েছিল বাইরে যাওয়ার আগে। সেদিন নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হচ্ছিল। আবিরের কথা জানার পর আশিক আবিরের সম্পর্কে সব খবর নেয়। যখন এই সত্যিটা জেনেছিল তখন আশিকের মাঝে ঠিক কি চলছিল তা বুঝতে বাকি থাকে না। আবির এর আগেও অনেকগুলো মেয়ের জীবন নষ্ট করেছে। তাদের মধ্যে কেউ কেউ নিজের জীবন দিয়ে দিয়েছে, এছাড়াও জড়িত আছে অনেক খারাপ কাজে। ফলে আশিকের এখানে না থাকার সময় যদি আবির জানতো আমি ওর ব্যাপারে সব জানি, তাহলে আমার ক্ষতি করতে পারত। আর ভাবতে পারছি না এতটা নিখুঁত অভিনয় মানুষ কিভাবে করে। আশিক হয়তো আমার অবস্থা বুঝেছিল। এক হাতে আমাকে তার বুকের মাঝে নিয়ে নেয়, শক্ত করে জড়িয়ে রাখে। দিন যায়, মাস যায়, যায় বছর, প্রকৃতি পাল্টায় তার রূপ। আমাদের এই প্রিয় জন্মভূমিতে 6টি ঋতুর আবর্তন ঘটলেও প্রভাব দেখা যায় 3টির, গ্রীষ্ম, বর্ষা আর শীত। এখন প্রকৃতি পুরো দুস্তর শীতের চাদরে নিজেকে মুড়িয়ে নিয়েছে। কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ, দৃষ্টির নিকটে থাকা বস্তু অদৃশ্যমান। এরই মাঝে কম্বল মুড়ি দিয়ে প্রশান্তির ঘুমের রাজ্যে ডুবে আছে আশিক। তাকে দেখে একটা দুষ্টু বুদ্ধি মাথায় চাপলো। সেটা পূরণ করতে সব জানালার পর্দা সরিয়ে দেই। তারপর খুব সাবধানে একটা রুমাল ভিজিয়ে এনে কম্বল উঠিয়ে আশিকের মুখের উপর বিন্দু বিন্দু ফোঁটা ফেলি। 2-1 ফোঁটা পড়তেই লাফিয়ে ওঠে আশিক, আর আমি উচ্চস্বরে হেসে উঠি। আশিক রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে, এসব কি ছেলে মানুষই প্রিয়তা, পাগল হয়ে গেলি নাকি? তারপর মুখের উপর পড়া পানির বিন্দুগুলো মুছে নেয়। আর আমি তখনও হেসে চলেছি। এরপর হুট করে আশিক আমাকে বেডে ফেলে দিয়ে সে ভেজা রুমাল আমার সারা মুখ গলায় লাগিয়ে দেয়। হঠাৎ এমন হওয়ায় আমি ঘাবড়ে যাই। শীত শীত অনুভূতি হতে আশিককে ধাক্কা মেরে সরিয়ে দিতে চাইলে আমার দুহাত নিজের হাতের বিছানার সাথে চেপে ধরে আর বলল, দেখ এবার কেমন লাগে। কেমন লাগছিল তা তো বুঝতে পারছিলাম না। অদ্ভুত এক অনুভূতি, অস্থির লাগছিল। তার দিকে তাকানোর সাহস হচ্ছিল না। দৃষ্টি নামিয়ে নেই। ঠান্ডা অনুভূতি ততক্ষণে কেটে গিয়েছে। আর চোখে তার দিকে তাকিয়ে দেখলাম সেই তাকিয়ে আছে। আশিক মৃদু স্বরে বলল, প্রিয়তা। আশিকের ডাকে তার দিকে ফিরতেই সে নেশালো কণ্ঠে বলল, এমন পাগলামি আর করিস না। এই পাগল একবার পাগলামি শুরু করলে তখন কিন্তু খুব করে পস্তাতে হবে। যা সহ্য করতে পারবি তো? আশিকের কথার অর্থ খুব ভালো করেই অনুভব করতে পারছি আমি। হালকা লজ্জাভাব এসে ভর করে। নিজেকে কম্বলের মাঝে লুকিয়ে নেই। আশিক আর কিছু না বলে উঠে ওয়াশরুমে চলে যায়। আশিক যেতেই আমি নিচে চলে আসি। শীত মানে এক অন্যরকম আনন্দ। চারদিকে নানা রকম পিঠা বানানোর ধুম পড়ে। হরেক রকমের মজার মজার পিঠা, সেই সাথে আছে বাহারি সব খাবার, যা দেখি মনটা নেচে ওঠে। শুধুমাত্র এই একটি কারণে শীত আমার পছন্দের একটি ঋতু। তবে এ সময় কষ্ট লাগে সুবিধা বঞ্চিত মানুষগুলোর জন্য, যা এই শীতের তীব্রতা সহ্য করেও পড়ে থাকে রাস্তার অলিতে গলিতে। একটা পাতলা কাপড় পর্যন্ত থাকে না অনেকের কাছে। তাদের জন্য শীতটা বড্ড কষ্টের। গরম তাও সহ্য করতে পারলে শীতের তীব্রতা যত বাড়ে মানুষের কষ্টের পরিমাণ তত বাড়ে। এত কষ্ট সহ্য করেও বেঁচে থাকার লড়াইয়ে নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যায়। তাই তো নিজের অবস্থানের কথা মনে করে মহান রাব্বুল আলামিনের কাছে বারবার শুকরিয়া আদায় করি আর প্রার্থনা করি ওইসব মানুষগুলোর জন্য। আপি আপি, কি ভাবছো তুমি? হঠাৎ কারো ডাকে হুঁশ ফেরে। পুনম আমার গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি হাঁটু ভেঙে ওর সামনে বসে বললাম, কই কিছু না তো, বাট আমার বারটা আজ এত তাড়াতাড়ি উঠেছে কেন? মুখটা ছোট করে পুনম বলে, আব্বু উঠিয়ে দিয়েছে। বুঝতে পারলাম জোর করে উঠানো হয়েছে ওকে। ওর মন খারাপ দূর করতে বললাম, চলো আমরা ছাদে যাই, দোল খাবো। ইয়ে, বলেই লাফিয়ে উঠল। পুনমকে নিয়ে ছাদে চলে এলাম। আসার আগে রুমের দিকে তাকিয়ে দেখে নিয়েছিলাম আশিক বেরিয়েছে কিনা। না, বের হয়নি। আর মামুনি তখন বিভিন্ন রকম পিঠা বানানোর জন্য ব্যস্ত। ছাদে এসে পুনমকে দোলনায় বসিয়ে দোল দিতে থাকি। প্রতিটা দোলে একটা ঠান্ডা হাওয়া ছুঁয়ে যাচ্ছে আমাদের। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর একটা শীতল স্রোত বয়ে যায় কানের নিচ থেকে ঘাড়ে। থমকে যাই আমি। না, এটা প্রকৃতির শীতলতা নয়, অন্য শীতলতা। পিছনে ফিরতেই গেলেই মৃদু কণ্ঠে শুনতে পাই, তোকে ছোঁয়ার অধিকার শুধু আমার। এই বাতাস কেন কাউকে সে অধিকার দেইনি আমি? থমকে যাই আমি। থেমে যায় আমার হাত। অন্য কিছু ফিল করতে পারছিলাম না। মানুষটা দিন দিন কেমন যেন হয়ে উঠেছে। তার পাগলামি বেড়েছে আমাকে নিয়ে তার অনুভূতিগুলো। এর মাঝে পিছন থেকে আমার দুহাতের উপর নিজের দুহাত রেখে হালকাভাবে দোলনায় দোল দেয়। কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলল, আই লাভ ইউ প্রিয়তা। বলে কানের লতিতে হালকা একটা বাইট দিয়ে মৃদু হেসে নিচে চলে যায়। আর আমি
সেখানেই থমকে থাকি। রন্ধ্রে রন্ধ্রে বয়ে চলেছে এক অন্যরকম শিহরণ। ফাইনাল পরীক্ষার শেষের দিন আজ। সব পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হল থেকে বের হতেই দেখলাম আশিক দাঁড়িয়ে আছে, তবে আজ গাড়ি নিয়ে আসেনি। আমি আশিকের কাছে যেতেই একটা রিক্সা ডেকে তাতে আমাকে উঠতে বলে নিজেও উঠে পড়ে আমি উঠে বসে তাকে বলি, আজ গাড়ি আনোনি কেন? রিক্সায় ঘুরবো তাই। অনেক দিন হলো রিক্সায় যাওয়া হয় না। আসলেই তাই, লাস্ট কবে গেছি জানা নেই, তাই আর কথা বাড়ালাম না। আশিক আমাকে নিয়ে একটা পার্কে আসে। চারপাশটা খুব সুন্দর করে সাজানো, বিভিন্ন রঙের বেরঙের বিদেশি দেশি প্রজাতির ফুলের ছেয়ে আছে। এর মাঝে কেউ হাঁটছে তো কেউ পার্কে থাকা বেঞ্চে বসে গল্প করছে। কিছু বাচ্চারা দৌড়াচ্ছে, তাদের সাথে ছুটেছে তাদের মা। আশিক আমাকে নিয়ে হেঁটে চলেছে চারপাশে, তবে বাচ্চাদের সাথে তাদের মাকে দেখে মনটা খারাপ হয়ে গেল। আম্মাকে এই মুহূর্তে খুব মনে পড়ছে। মাঝে মাঝে কথা হলেও দেখি না অনেক দিন হলো। ওই ঘটনার পর আর মাকে দেখার সুযোগ হয়নি। হুট করেই কান্না পাচ্ছিল আমার। এই প্রিয়তা, কি ভাবছিস বলতো? আশিকের ডাকে তার দিকে ফিরে তাকাই, আর মলিন মুখ দেখে তার ছোট ছোট হয়ে এলো চোখ। আমার গালে হাত রেখে অস্থির হয়ে বলল, খারাপ লাগছে? কি হয়েছে বল। খারাপ লাগলে চল বাসায় চলে যাব। আম্মিকে খুব মনে পড়ছে, দেখতে ইচ্ছে করছে আম্মিকে। আমি আস্তে করে বললাম। আশিক আমার কথায় মৃদু হেসে বলল, তাহলে সামনে তাকা। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আবার সামনে তাকালাম। আমাদের থেকে 2-3 হাত দূরে আম্মি দাঁড়িয়ে আছে। আম্মিকে দেখে যে জড়িয়ে ধরি। আম্মি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। সারাটা বিকাল আম্মির সাথেই ছিলাম আমরা। সন্ধ্যা নামার পূর্বেই আম্মিকে পৌঁছে দিয়ে আসি, তবে সে বাসায় যাওয়ার সুযোগ নেই। আম্মিকে পৌঁছে দিয়ে আশিক আমাকে সেই সমুদ্রের পাড়ে নিয়ে আসে। এখান থেকে সূর্যাস্তের অপরূপ দৃশ্য যেন চোখ জুড়িয়ে যায়। সূর্যের লাল কমলা মিশ্রিত রূপ এক অন্যরকম রূপ সৃষ্টি করে, যা এই মুহূর্তে আশিকের বুকের সাথে মিশে অনুভব করছি। আশিক পেছন থেকে 2 হাতে জড়িয়ে রেখেছে। তার হাত দুটি আবদ্ধ হয়েছে আমার নিতম্বে। আমার কাঁধে মুখে রেখে সূর্যাস্ত দেখতে ব্যস্ত মানুষটা, হয়তোবা আমাকে দেখতে। সময়, যাকে চাইলেও নিজের মতো করে রাখা যায় না, সে তার মতো বয়ে চলে অবিরাম ধারায়। ঠিক তেমনি শীত কেটে গিয়ে প্রকৃতিতে নেমে এলো বসন্তের ছোঁয়া। নতুন সাজে মুখরিত হয়ে উঠল ধরণী। নানান সাজে ঋতুরাজ বসন্তকে বরণ করতে ব্যস্ত প্রকৃতি প্রেমীরা। প্রেমিক যুগল ব্যস্ত তার মনের মানুষটির মনে রাঙাতে, কেউ বা ব্যস্ত তার অভিমানী প্রেয়সীর মান ভাঙাতে। একগুচ্ছ কৃষ্ণচূড়ার লাল রঙে আর হাত ভর্তি কাঁচের চুড়ি, সেদিকেই অপরূপ দৃষ্টিতে চেয়ে থাকে প্রেমিক পুরুষটি। বাসন্তী রঙের সবাই নিজেকে সাজালেও প্রেমিক পুরুষটির কাছে তার প্রেয়সী যেন সবচেয়ে মোহনীয়। আশিকের ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে পিছঢালা পথে প্রেমিক যুগলের হাতে হাত রেখে চড়ার দৃশ্য দেখে চলেছি আমি। এমন সময় পিছন থেকে নিজের প্রিয় মানুষের ছোঁয়া দুগালে পেতে আপনা আপনি আমার হাত সেখানে চলে যায়। আশিক 2 হাতে রং নিয়ে তা আমার গালে লাগিয়ে দিয়েছে। তারপর নিজে আমার গালের সাথে নিজেকে মিশিয়ে নিজেও রাঙিয়ে নিয়েছে। তাতে লজ্জা পেলাম আমি। আশিক ওর বাহুবন্ধনে আমাকে আবদ্ধ করে নেয়। কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে ওঠে, এখন নিজেকে এই রঙেই রাঙিয়ে নে। আর তো 5 দিন, তারপর আমার রঙে রাঙাবো। লজ্জায় মাথা নুয়ে নিয়ে আমি। আশিক আমার চিবুক ধরে উঠিয়ে তার ওষ্ঠ ছোঁয়ায় আমার ওষ্ঠে। চোখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। 2 হাতে শক্ত করে চেপে ধরি নিজের শাড়ির আঁচল। আর 5 দিন পর আমাদের বিয়ে। এবার আর কোনো জোর করে নয়, বরং স্বেচ্ছায়, দুজনের সম্মতিতে বিয়ে। থাকবে না নিজেদের মধ্যে আর কোনো সংকোচ। ভাবতে অদ্ভুত অনুভূতি ভিতরটা দখল করে নেয়। এর মাঝে আশিক আমাকে ছেড়ে ভিতরে চলে যায়। একটু পর ফিরে আসে একটি ফুলের গাছটা নিয়ে। তা খুব যত্ন করে পরিয়ে দেয় আমার খোপায়। পড়ানো শেষ হতেই আমাকে নিজের দিকে ঘুরিয়ে আশিক বলল, এবার ঠিক আছে, একদম পারফেক্ট আমার বসন্ত কন্যা। বিভিন্ন রকম রং বেরঙের আলোক রশ্মিতে আলোকিত হয়েছে চারপাশ। ব্যস্ততায় দম ফেলানোর উপায় নেই কারো কারো। মামনি আজ সবচেয়ে বেশি ব্যস্ত, যদিও এখানে অনেকেই আছে। সেই সাথে আছে রিক্তা আপুও। হয়তো আশিকই এনেছে তাদের। আম্মিও এসেছে, তবে বাবা আসেনি, হয়তো আসবেও না। একটা সূক্ষ্ম ব্যথা অনুভব হয়। বাবার যতই অপছন্দের হই না কেন আমি, বাবা তো আমার কাছে প্রিয় ছিল। দিন শেষে এক পলক তাকে দেখলেও তো শান্তি লাগতো। অথচ কত মাস হয়ে গেল বাবাকে দেখিনি আমি। দেখিনি বলে ভুল হবে, দেখেছি তবে তা আড়াল থেকে। আজ আমার এত বড় দিনে বাবা এখানে নেই। ভাবতে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভিতর থেকে। আজ আমার গায়ে হলুদ, নতুন করে সবটা করা হয়েছে। আগেরবার কোনো মতে শুধু বিয়েটা সম্পূর্ণ হয়েছিল, তাতে ছিল না কোনো জাঁকজমক আর না ছিল কোনো উৎসব মুখর পরিবেশ। তবে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে উপস্থিত প্রতিটা ব্যক্তি বিভিন্নভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করছে। কেউ গান গেয়ে
তো কেউ নাচের মাধ্যমে মাতিয়ে রাখছে এই হলুদ সন্ধ্যাকে। মনি, হাসি, তন্নি, রিয়ন আর সাথে নয়নাও এসেছে। হলুদের সাজে পিচ্চি নয়নাকে দারুণ লাগছে আমার কাছে। গোলগাল মুখশ্রীতে অদ্ভুত এক মায়া আছে, যে মায়া সহজেই যে কাউকে বেঁধে ফেলতে পারবে। এর আগে 2-3 বার কথা হলেও আজ মেয়েটাকে অন্য রূপে আবিষ্কার করলাম। না খুব বেশি চঞ্চল আর না গম্ভীর, দুটা মিলিয়ে একদম পারফেক্ট। নয়না বেশ কয়েকবার আমার আশেপাশে এসে ঘুরঘুর করে গেছে। একবার ওকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কিছু বলবে? নয়না আমার দিকে তাকিয়ে বলল, আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। আমার বিয়ের সময়ও কি আমাকে এমন সুন্দর লাগবে? বলেই প্রশ্নমাখা চোখে তাকিয়ে থাকলো। আশেপাশে রিয়নকে খুঁজলাম। একটু দূরেই এখানে আসা মেহমানদের সাথে কথা বলছে ও। সেদিক থেকে চোখ ফিরিয়ে মৃদু হেসে নয়নাকে বললাম, লাগবে তো, বাট কতটা সুন্দর লাগবে সেটা তোমার রিয়ন ভালো বলতে পারবে, ওকে যেয়ে জিজ্ঞাসা করো। নয়না এবার রিয়নের দিকে তাকিয়ে আচ্ছা বলে চলে গেল। তবে রিয়নের দিকে নয়, উল্টো দিকে। মনে হলো লজ্জা পেয়েছে। সেদিকে তাকিয়ে হেসে দিলাম আমি। ঠিক তখনই হুড়মুড় করে হাসি আর তনি এসে জড়িয়ে ধরল। হাসি বলল, কি রে, এত হাসছিস যে? জিজুর কথা মনে পড়লো? ধ্যাত, কি সব বলিস না, আমি কি এমনিতে হাসতে পারি না? তা পারিস, কিন্তু এখন সন্দেহ হচ্ছে। থামবি তোরা, নয়তো মার খাবি এখন। দেখ দোস্ত, তোর হলুদে আইসি, মাইর খেতে না, তাই ভাবছিলাম কিছু ক্রাশ খামো, বাট তোর তো কোনো দেবরও নাই। আচ্ছা, আশিক জিজুর কোনো বন্ধুও কি নাই? এত নিরামিষ কেন সব? বলি মুখ বানালো। আমি আর তনি তা দেখে অট্ট হাসিতে ফেটে পড়লাম। তনি হাসতে হাসতে বলল, আহারে বেচারে। তনির কথা শেষ হতেই হাসি তন্নির পিঠে কিল বসিয়ে দিল। তনি ওকে মারতে নিলে হাসি ধরতায়, তা দেখে হাসি বাড়ে আমার। এভাবে হেসো না গো প্রিয়, বুকে লাগে যে আমার। হঠাৎ এমন কথাই স্তব্ধ হয়ে যায়। এই কণ্ঠের মানুষটা যে আশিক নয় তা খুব ভালো করে বুঝতে পারলাম। হালকাভাবে পেছনে তাকাতেই যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। হ্যাঁ, এটা আবির। মনের মাঝে এলোমেলো ভাবনা আসছিল বারবার। আবির এখানে কেন আসবে? কে ডেকেছে ওকে? আমি যখন এসব ভাবনায় ব্যস্ত তখন আবির কিছু একটা আমার মুখের উপর স্প্রে করে দেয়, আর আমি চোখে ঝাপসা দেখতে দেখতে ঢুলে পড়ি সেথায়। ঝাপসা চোখে মানুষটাকে এদিকে আসতে দেখছিলাম। তীক্ষ্ণ যন্ত্রণা অনুভব হতেই নড়ে চড়ে উঠে আমি। মস্তিষ্কের স্নায়ু কোষে যখন জ্ঞান হারানোর পূর্বের কথা স্মরণে আসে তখন জাগ্রত হই। তাড়াতাড়ি উঠে বসতে নিলেই হাতে টান পড়ে। মৃদু আর্তনাদ করে আবারও শুয়ে পড়ি। ভালো করে চোখ মেলতেই নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করি। হাতে লাগানো ক্যানেলায় টান পড়েছিল একটু আগে। আশেপাশে চোখ পড়তেই সবার প্রথমে নজরে এলো আশিকের মুখখানি। চোখে মুখে কেমন বিষণ্ণতার ছাপ পড়েছে, অথচ কিছু সময় পূর্বেও কতটা প্রাণবন্ত ছিল মানুষটা। আচ্ছা, কত সময় পার হচ্ছে? আবির কোথায়? আর আমি বা এখানে এলাম কখন? আমার ভাবনার সমাপ্তি ঘটিয়ে আশিক আমার মাথায় হাত বুলিয়ে বলল, বেশি চিন্তা করিস না, সব ঠিক আছে, ঘাবড়ানোর কিছু হয়নি, আর কিছু হতেও দিব না। তখনও সবটা আমার মাথার উপর দিয়ে গেল, তবুও তার দেওয়া আশ্বাস যেন মন বুঝে গেল। নীরবে সম্মতি দিয়ে ওভাবেই শুয়ে থাকি। তবে ভাবনারা থেমে নেই, তারা তাদের মতো করে ছুটে চলেছে। খুব বেশি মানুষ না হয়, মোটামুটি ফাঁকা পরিবেশ ছিল। আম্মি আর মামুনি সেসব মহিলারা এসেছিল, তাদের খাবারের ব্যবস্থা করেছিলেন। মনি, হাসি ওরাও নিজেদের মতো ব্যস্ত ছিল। তা খুব বেশি সময়ের জন্য নয়। এতটুকু সময়ের মাঝে আবির কি করে আসলো? আর কি ছিল সেই স্প্রেতে? কি উদ্দেশ্য ছিল ওর? এসব ভাবনার মাঝে দু চোখে নেমে এলো ঘুম, গভীর ঘুম। একটা অদ্ভুত আওয়াজে ঘুম ভেঙে যায় আমার। চোখ মেলে তাকিয়ে নিজেকে কারো বাহুবন্ধনীতে আবিষ্কার পেলাম। তারই হার্টবিটের মৃদু আওয়াজে ঘুম ভেঙেছে আমার। তবে তাকিয়ে অবাক হলাম, বাইরে হয়তো এখনো গভীর রাত। রাত জাগা নিশাচর পাখি ছাড়া আর কেউ জেগে আছে বলে সন্দেহ। এর মাঝে আশিক চেয়ে আছে আমার পানে। ঘুমায়নি কেন মানুষটা? এত কিসের চিন্তা তার? আমাকে চোখ মেলে দেখে অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে প্রিয়তা, কষ্ট হচ্ছে, পানি খাবি? বলি উঠে বেডসাইডে টেবিলের উপর পানি হাতে নিতে যাই। আমি তার হাত ধরে বাধা দিলে সে আমার দিকে প্রশ্ন চোখে তাকিয়ে থাকে। আমি মৃদু স্বরে বললাম, তোমার কি হয়েছে? ঘুমাওনি কেন? এত অস্থির হচ্ছ কেন? মুহূর্তে মানুষটা নিজেকে স্বাভাবিক করে বলল, কই, কিছু হয়নি তো, তোর শরীর ভালো না তাই চিন্তিত ছিলাম, আর কিছু না। আমি শুধু অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম। একজন মানুষ ঠিক কতটা ভালোবাসলে তার প্রেয়সীর জন্য এতটা ব্যাকুল হয়? আশিক আমাকে বুকের মাঝে শক্ত করে চেপে ধরে রাখে। তার হৃদস্পন্দন তীব্র গতিতে ছুটে চলছে। আশিক আমার মাথায় এক হাত বুলাতে বুলাতে বলল, কাল বিয়েটা ক্যান্সেল করি। আমি তার কথা শুনে অবাক হয়ে তাকালাম। যে মানুষটা সবচেয়ে বেশি আনন্দিত এই দিনটার জন্য অপেক্ষা করে এসেছে, সে আজ এমন কথা বলছে। আস্তে করে শুধু কারণ জানতে চাইলাম তার কাছে। আশিক বলল, তোর শরীর ভালো না, এই অবস্থায় এতটা ধকল নেওয়া ঠিক হবে না, তাই।
তার দরকার নেই, আমি ঠিক আছি। কতটা ঠিক আছিস তা ভালো করে জানি। একটুর জন্য হারাতে বসেছিলাম তোকে। মানে? আমার প্রশ্নের আর কোনো উত্তর না দিয়ে আমাকে ঘুমিয়ে যেতে বলে। মনের মাঝে প্রশ্নটা উকি মারলেও আর কিছু বললাম না। চুপ করে আশিকের বুকের মাঝে মিশে রইলাম। তবে বেশিক্ষণ জেগে থাকার শক্তি ছিল না, ঘুমিয়ে পড়ি। সূর্যের তীক্ষ্ণ আলোক রশ্মি ঘরে প্রবেশ করতেই ঘুম ভেঙে যায় আমার। উঠে বসতে নিলে হাতে টান খাই, মৃদু আর্তনাদ বেরিয়ে আসে মুখ থেকে। টানের উৎস খুঁজতেই দেখলাম হাতে স্লাইন লাগানো। আস্তে ওঠ, নয়তো ব্যথা পাবি। রিক্তা আপু বলল। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, তুমি এখানে? আর স্লাইন? আশিক ভাইয়া থাকতে বলেছে আমাকে। ভাইয়া একটু কাজে গেছে তো তাই। আর তোর শরীর খুব দুর্বল, এই জন্য ডাক্তার স্যালাইন দিয়ে গেছে। আপাতত কয়েক ঘন্টা এভাবে থাকতেই হবে। আপুর কথা শুনে অবাক হই। তার মানে আশিক বিয়ের ডেট পিছিয়ে দিয়েছে? আপুকে জিজ্ঞেস করলাম, আপু বিয়ে কি হবে তাহলে? তুই সুস্থ না হওয়া পর্যন্ত কিছুতেই কিছু হবে না, ভাইয়া সবাইকে জানিয়ে দিয়েছে। ভাগ্যিস বেশি কাউকে জানানো হয়নি, নয়তো সম্মানের প্রশ্ন উঠত। আপু মৃদু হেসে জবাব দিল। আমি কিছু বলতে নিব তার আগে আপু আবার বলল, হয়েছে, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। যা করার ভাইয়াই করবে, তুই চুপচাপ শুয়ে থাক, নয়তো আমি বকা খাবো ভাইয়ার কাছে। সূর্যের তেজ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে বেড়ে চলেছে আমার মাঝের অস্থিরতা। সকাল থেকে মানুষটাকে দেখা হয়নি, কোথায় আছে কি করছে কিছুই জানি না। ঘুমটা বড্ড বেশি হয়েছে আমার। সারাটা সময় প্রায় ঘুমিয়েই কাটিয়েছে। হাতে স্লাইন এখনো চলছে। রিক্তা আপু এখন পাশে নেই, ছোট পিচ্চিটাকে খাওয়াতে গিয়েছে। বেডসাইড টেবিলের উপর থেকে ফোন হাতে নিয়ে ডায়াল প্যাডে গিয়ে খুব পরিচিত নাম্বারে কল দেই। প্রথম রিং হতেই রিসিভ করে মানুষটা। ভেসে আসে তার উত্তেজিত কণ্ঠস্বর। তুই ঠিক আছিস? কোনো প্রবলেম হচ্ছে না তো? দেখ, একদম ওঠার চেষ্টা করবি না, চুপচাপ শুয়ে থাক, নয়তো হাতে ব্যথা পাবি। আমি ঠিক আছি। আমার কথায় মানুষটা কথা আটকে যায়। তারপর বললাম, তুমি কোথায়? একটু কাজে আছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবো, চিন্তা করিস না। খেয়েছো কিছু নাকি না খেয়েই আছো? খেয়েছি। আরো কিছু বলে ফোনটা রেখে দেয় মানুষটা। সবটা আমার ঠিক থাকা নিয়ে। সন্ধ্যার আকাশে সূর্যাস্তের পর আজানের সুমধুর ধ্বনিতে আলোড়িত হয় প্রকৃতি। তার কিছু সময় পর দেখা যায় মানুষটাকে। ঠিক কী কাজে গিয়েছিলেন তা জানা নেই আমার, তবে বড্ড ক্লান্ত ছিল তার মুখখানি। এক পলক আমার দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। তখনও শুয়ে আছি আমি। স্লাইন শেষ হলে উঠতে মানা। কিছু সময় পর বের হয় আশিক। শাওয়ার নিয়েছে একেবারে, এখন কিছুটা ফ্রেশ লাগছে মানুষটাকে। আমার পাশে এসে আমাকে ধরে বিছানায় হেলান দিয়ে বসায়। তারপর আমার কপালে উষ্ণ ছোঁয়া দিয়ে বলে, এখন কেমন লাগছে? ভালো। খেয়েছিস কিছু? না। আচ্ছা বস, আমি খাবার আনছি। তার দরকার নেই, আমি এনেছি, তোমাদের দুজনের জন্য এনেছি। দরজার দিকে তাকাতেই দেখলাম রিক্তা আপু খাবারের ট্রে হাতে নিয়ে ঢুকছে। ভিতরে এসে টেবিলের উপর খাবার রেখে বলল, ফুপি পাঠিয়েছে, তাড়াতাড়ি দুজনে খেয়ে নাও, সারাদিন তো মনে হয় না কিছু খেয়েছো। তারপর আপনি চলে যায়। আশিক নিজের হাতে খাবার মাখিয়ে আমাকে খাইয়ে দেয়, সেই সাথে নিজেও খেয়ে নেয়। আবারও সেজে উঠেছে পুরো বাড়ি। সাজানো হয়েছে বাড়ির গেট থেকে ছাদ পর্যন্ত সবটাই। রং বেরঙের আলোয় আলোকিত হয়েছে। এরই মাঝে বধূ বেশে বসে আছি আমি। বাইরে নয়, ছাদেই করা হয়েছে সব আয়োজন। স্টেজে বসে থাকা অবস্থায় তনি আসে আমার কাছে, এসেই বলে, বলেছিলাম না আশিক ভাইয়া তোকে খুব ভালোবাসে, এখন মিললো তো আমার কথা। আসলেই মানুষটা এত ভালো কবে বাসলো বুঝতেই পারলাম না। আমরা তোর হলুদের দিন বুঝেছিলাম, পাগলের মতো করছিল মানুষটা। স্টেজে এসে যখন দেখলো তুই শুয়ে আছিস, ভেবেছিল হয়তো ঘুমিয়ে পড়েছিস, কিন্তু কয়েকবার ডাকার পরও যখন উঠলি না, পাগলের মতো করছিল। তারপর হুট করেই নজর যায় গেটের দিকে, আবিরকে বের হতে দেখে। যা বোঝার বুঝে গিয়েছিল, পাগলের মতো চিৎকার করছিল। তার ডাক শুনে আমরা সবাই ছুটে আসি। তোর চোখে মুখে পানি ছিটে দেওয়ার পরও তোর জ্ঞান ফেরে না। তখন যদি তুই ভাইয়াকে দেখতিস তাহলে বুঝতিস। এরপরেই তোকে কোলে করে গাড়িতে বসায়। আমি, তোর ফুপি আর আন্টি গিয়েছিলাম সাথে। ভাইয়া সারা রাস্তা অস্থিরতায় ছিল। হাসপাতালে পৌঁছেই তোকে এমার্জেন্সিতে নেওয়া হয়। প্রায় কয়েক ঘন্টা পর তারা বের হয়। এর পুরো সময়টা পাগলের মতো করছিল আশিক ভাইয়া। ডাক্তার যখন জানায় তোর জ্ঞান ফিরেছে, এখন ঠিক আছিস, তখন যে কিছুটা শান্ত হয়। তখন আমরা জানতে পারি তোকে এমন একটা কেমিক্যাল দেওয়া হয়েছিল যাতে প্রথম অবস্থায় অজ্ঞান হলেও
ধীরে ধীরে মৃত্যু হয়, আর একটু দেরি হলে হয়তো তোকে। আর বলতে পারি না তন্নি আমাকে জড়িয়ে ধরে। বুঝতে বাকি নেই মানুষটার সে সময় কি অবস্থা হয়েছিল, অথচ আমার সামনে কতটা শান্ত ছিল। মানুষটার প্রতি নিজের অনুভূতি দিন দিন বেড়ে চলেছে। আর আবির নিজের কাজ হাসিল করতে না পারে আমাকে মেরেই ফেলতে চেয়েছিল। ভাবতেই অবাক লাগে, একসময় এই মানুষটাকে নিজের একজন ভালো বন্ধু ভেবেছিলাম, সেই সাথে মনে হয়েছিল তাকে। আর ভাবতে পারি না। বর এসেছে ধ্বনি কানে আসতেই এক অদ্ভুত ভালো লাগা ছড়িয়ে পড়ে সারা অঙ্গে। মৃদু মোমের আলোয় আলোকিত আর বেলি ফুলের সুবাসে মুখরিত হয়ে আছে ঘরটি। খুব সুন্দর করে গোলাপ আর বেলি দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে। তার মাঝে মোমবাতি আবছা আলোয় এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। আশিক আমার কাঁধে হাত রেখে বলল, পছন্দ হয়েছে? আমি সাজিয়েছি। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানাই। আশিক আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আমার কাঁধে থুতনি রাখে, মৃদুস্বরে বলে, বউয়ের সাজে আমার ছোট পুতুলটাকে এতটা সুন্দর লাগে তা জানা ছিল না আমার। বলেই আমার কাঁধে ওষ্ঠ ছুঁয়ে দেয়। কেঁপে উঠে আমি নিজের আঁচল শক্ত করে মুঠোয় ধরে রাখি। মানুষটা মাথার উপরে ওড়নাটা খুব সাবধানে খুলে পাশে রাখে। আমার ঘাড়ি তার ছোঁয়া পেতে আবারও কেঁপে উঠি। চাইলেও এক চুলও সরতে পারি না আমি। এক অস্থিরতা বয়ে চলেছে সারা শরীরে। মানুষটার নিঃশ্বাসের উষ্ণতা ছড়িয়ে পড়ছে আমার সারা পিঠ জুড়ে। তার ছোঁয়া যত গাঢ় হচ্ছে আমি ততই বরফে পরিণত হচ্ছি। কাঁপানো কণ্ঠে আশিকের ডাকে মৃদু কেঁপে উঠি। মানুষটা সেভাবেই বলল, নিজেকে হারাতে দিবি তোর মাঝে? বিলীন হতে চাই তোর ভালোবাসায়, রাঙাতে চাই তোকে নিজের ভালোবাসার রঙে। দিবি কি সেই অধিকার? আমি মুখে কিছু বলতে পারি না, শুধু তার দিকে ফিরে তাকে জড়িয়ে নিই। মানুষটা বোধহয় তার উত্তর পেয়ে গিয়েছে, আমাকে কোলে তুলে নেয়। জানি কেউ দেখবে না আর আমাদের, তবু মুখ লুকাই তার বুকের মাঝে। সে আমার কপালে উষ্ণ পরশ আরো আপন করে নেয়। মৃদু স্বরে বলল, ভালোবাসি আমার প্রেয়সী, খুব ভালোবাসি।